আসসালামু আলাইকুম। তেহরানের শাসন ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনা ছিল ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের লক্ষ্য। কাগজে কলমে এই লক্ষ্য হয়তো এখনও আছে, তবে ওয়াশিংটন থেকে আসা সাম্প্রতিক বার্তাগুলো ইঙ্গিত দিচ্ছে আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসে তাদের এখন নতুন করে হিসাব নিকাশ করতে হচ্ছে। মাঠের পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই অভিযান ইরানের শাসন ব্যবস্থায় ধস নামানোর জন্য যে ধরনের জনরোষ বা অস্থিরতা তৈরি করবে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে তা ঘটেনি। উল্টো এক সপ্তাহের মাথায় যুদ্ধ নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে। ভেঙে পড়ার বদলে ইরানের ইসলামী শাসন ব্যবস্থাও বেশ স্থিতিশীলই আছে। শুধু তাই নয়, শত্রুপক্ষের বিভিন্ন অবস্থানে পাল্টা আঘাতও করে যাচ্ছে দেশটি। প্রিয় দর্শক, আজকের টপ নিউজে থাকছে ইরানের নতুন নতুন কৌশলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফাঁদে পড়ার বিষয় নিয়ে আলোচনা। সাথে আছি আমি সাইমা আক্তার। চলমান পরিস্থিতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তাদের আগের হিসাব নতুন করে মেলাতে বাধ্য করছে। বিশেষ করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন এবং তেহরানের আলোচনার প্রস্তাব মানার সম্ভাবনা নিয়ে তাদের আগের সব অনুমান এখন প্রশ্নের মুখে। আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানও আলোচনার কোনো সম্ভাবনা দেখছে না। এদিকে আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক তৎপরতায় একদমই সাড়া দিচ্ছে না ইরান। পাশাপাশি যেসব দেশে মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনা আছে তাদেরও প্রকাশ্য হুমকি দিচ্ছে দেশটি। বিষয়টি নিছক জেদ বা আদর্শিক অনমনীয়তা নয়, এটি তেহরানের একটি সুচিন্তিত রণকৌশলেরই প্রতিফলন। তেহরান মনে করছে সাংঘর্ষিক পরিস্থিতির কাঠামোগত পরিবর্তন ছাড়া কোনো সমঝোতা বা যুদ্ধবিরতি শত্রুপক্ষকে ভবিষ্যতে আরও বড় হামলার সুযোগ করে দেবে। দুটি বাস্তবমুখী পরিস্থিতি এই উদ্বেগকে আরও জোরালো করেছে। প্রথমত, খোদ মার্কিন প্রশাসনই স্বীকার করেছে যে এই যুদ্ধ স্বল্পস্থায়ী বা সীমিত নাও হতে পারে। পেন্টাগনে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল জ্যান কেইন বলেছেন, অতিরিক্ত প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অবশ্য শঙ্কা দূর করার চেষ্টা করে বলেছেন, এটি ইরাক নয়, এটি অন্তহীন কোনো যুদ্ধও নয়। তবে একটি অন্তহীন পরিস্থিতির সম্ভাবনা অস্বীকার করার এ প্রবণতাই প্রমাণ করে দীর্ঘস্থায়ী যুদ্ধের বিষয়টি এখনো জন আলোচনার অংশে পরিণত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠেও একই সুর। এই বক্তব্যের পুনরাবৃত্তি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই যৌথ প্রচেষ্টাকেই প্রতিফলিত করে, যার মাধ্যমে তারা ক্রমবর্ধমান উদ্বেগ প্রশমিত করতে চায়। কারণ তাদের অভিযানের প্রাথমিক সেই আকস্মিক ও প্রচণ্ড আঘাত পর্যায়টি প্রত্যাশিত কোনো সাফল্য এনে দিতে পারেনি। তাছাড়া ইসরায়েল যে ইরানে হামলা চালাবে এবং এর প্রতিক্রিয়ায় ইরান যে যুক্তরাষ্ট্রের উপর চড়াও হবে, মার্কিন প্রশাসন তা আগে থেকেই জানত বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই স্বীকারোক্তির পর তিনি অভিযানের পরিধি কমানোর পরিবর্তে বরং এর লক্ষ্য আরও বিস্তৃত করেছেন। রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ নির্মূল করতে চায়। কৌশলগত সাফল্যের ফুলঝুরি কিংবা যুদ্ধের গতি বজায় রাখতে ক্ষয়ক্ষতির অতিরঞ্জিত পরিসংখ্যান প্রচার করা হলেও বর্তমান পরিস্থিতির এই বিশাল ব্যবধান নতুন কোনো প্রস্থানের পথ খোঁজার চাপ তৈরি করেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে শেষ পর্যন্ত স্থল অভিযানের প্রয়োজন পড়বে। এই পটভূমিতে ইরানের বিরোধী পক্ষ এবং কুর্দি গোষ্ঠীগুলো কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষয়টি ওয়াশিংটনের পরিকল্পনায় যুক্ত হয়েছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের উপর মাঝে মধ্যে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিবর্তে ইরান এখন তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী ও ছড়িয়ে ছিটিয়ে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ইরানের এই কৌশল যেমন অভাবিত ছিল, তেমনি চমকপ্রদ ছিল খামেনিকে লক্ষ্য করে চালানো সেই শুরুর দিককার ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্ব নির্মূলের হামলাটিও। ইরানের কৌশলে বড় ধরনের পরিবর্তন এসেছে। তেহরান সম্ভবত এই সিদ্ধান্তে পৌঁছাতে যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরাসরি সমর্থন থাকায় কেবল ইসরায়েলের উপর ক্ষয়ক্ষতি চালিয়ে কোনো চূড়ান্ত রাজনৈতিক ফাটল ধরানো সম্ভব নয়। এর পরিবর্তে তারা এখন এমন এক কৌশল বেছে নিয়েছে যার লক্ষ্য হলো পুরো অঞ্চলে যুদ্ধের ব্যয় ও ঝুঁকি বাড়িয়ে দেয়া। তবে এই রণকৌশল তেহরানের জন্য বেশ কিছু বড় সীমাবদ্ধতা তৈরি করেছে। খবর পাওয়া গেছে, দীর্ঘমেয়াদী সক্ষমতা নিশ্চিত করতে এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরানের শীর্ষ কর্মকর্তারা এখন নিজেদের অভ্যন্তরীণ হিসাব নিকাশ করছেন।
দেশটির একজন সামরিক কর্মকর্তা বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে অকপটে বলেন, হামলার প্রথম ধাক্কার পর নেতৃত্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আঞ্চলিক সামরিক সংস্থাগুলোর সাথেও মূল কেন্দ্রের সংযোগ তখন ভেঙে পড়েছিল। ওই কর্মকর্তা আরো বলেন, বিকল্প পরিকল্পনা নিয়ে আগে থেকে ব্রিফিং পাওয়া ইউনিটগুলো নিজ নিজ এলাকায় নিজস্ব উদ্যোগে কাজ শুরু করেছিল। দ্বিতীয় দিন সকালের মধ্যে আবার সমন্বয় প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তবে বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে এখনো বেশ কিছু গোষ্ঠী রয়েছে যাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রয়োজন। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা অন্তত 6টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের উপর্যুপরি হামলা ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে যেসব উপসাগরীয় দেশ মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটি পরিচালনা করছে, তারা এখন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের প্রতিরক্ষা সরঞ্জামের কিছু নির্দিষ্ট মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে তারা জরুরি সহায়তাও চেয়েছে। ইরান এই সংঘাতকে কেবল ইসরায়েল ও ইরানের অক্ষের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং তারা পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত মার্কিন নিরাপত্তা বলয়ের স্থায়িত্বের পরীক্ষা নিচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আমিরাত ও কাতারের নেতাদের সাম্প্রতিক আলোচনায় এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আমিরাত জানিয়েছে যে তারা ক্ষুব্ধ, কারণ ইরানের উপর হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার না করা সত্ত্বেও তাদের হামলার শিকার হতে হয়েছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রগুলোর নেটওয়ার্ক ছিন্নভিন্ন করে দিচ্ছে। একই সাথে উপসাগরীয় দেশগুলোকে তেহরান এই কঠোর বার্তা দিচ্ছে যে ইরান যদি যুদ্ধের এই পর্যায়টি পার করে দিতে পারে, তবে ভবিষ্যতে তারা ওই দেশগুলোর উপর আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানের এই নতুন রণকৌশল মূলত উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা বলয়ের রাজনৈতিক ও কৌশলগত ভিতকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। একই সাথে এটি ইউরোপের কাছে ওয়াশিংটনের সেই চিরচেনা বার্তাটিকেও জটিল করে তুলছে, যেখানে তারা দাবি করে আসছিল যে বৈশ্বিক নিরাপত্তায় মার্কিন উপস্থিতি অপরিহার্য। ইরানের যুদ্ধ ব্যয় চাপিয়ে দেওয়ার কৌশলের সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার হিসেবে রয়ে গেছে জ্বালানি খাত এবং সামুদ্রিক বাণিজ্য। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে হামলা চালানো হতে পারে। ইরানের এমন হুমকিতে বিশ্ববাজার ও বিমা কোম্পানিগুলোর মধ্যে চরম অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এর ফলে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হতে পারে। এরই মধ্যে সৌদি আরব তাদের বৃহত্তম তেল শোধনাগার এবং কাতার বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদন কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে জ্বালানি তেলের দাম নাগালের মধ্যে রাখা একটি বড় অগ্রাধিকার। কিন্তু এই উপসাগরীয় অঞ্চলে ইরানের এই ক্রমবর্ধমান উত্তেজনা এখন ওয়াশিংটনের সেই অগ্রাধিকারের সাথে সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে। তেহরানের রণকৌশলটি অত্যন্ত সোজাসাপটা। যুক্তরাষ্ট্রের উপর সামরিক ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত থাকলেও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং নৌ বাণিজ্যে বিঘ্ন ঘটিয়ে তারা ওয়াশিংটনের উপর এক বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরি করতে চায়। যুদ্ধের এই ব্যয় যত বাড়বে, আলোচনার টেবিলে ইরানের দর কষাকষির সক্ষমতাও ততটাই শক্তিশালী হবে। যদি সংঘাতটি রাষ্ট্রকেন্দ্রিক থাকে এবং অনিয়ন্ত্রিত কোনো গোষ্ঠীর সংঘাতের দিকে মোড় না নেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার জনরোষ তৈরির আহ্বান সত্ত্বেও ইরানের ভিতরে সরকার বিরোধী কোনো ধরনের গণ অভ্যুত্থান এখনো দৃশ্যমান হয়নি। তবে এর মধ্যে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুর্দি নেতাদের সাথে টেলিফোনে কথা বলেছেন বলে খবর পাওয়া গেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সম্ভবত এখন সেই বিকল্প পথে হাঁটতে শুরু করেছে, যা ইসরায়েলি মহলে দীর্ঘদিন ধরে আলোচিত ছিল, তা হলো অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি। ইসরায়েলি একটি সূত্র বলছে, উত্তর পশ্চিমাঞ্চলের আজেরি, কুর্দি, লুর এবং সুন্নি গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের ক্ষোভ তেহরানের প্রতি। অনেক দিন থেকেই তারা প্রস্তুত। একবার রূপরেখা স্পষ্ট হয়ে গেলে তাদের সংগঠিত করা সম্ভব। আমরা আমেরিকানদের বলছি যে এটি যুদ্ধের খরচ অনেক কমিয়ে দিবে। ইরানি কর্মকর্তারা অবশ্য এই কৌশলকে দিবাস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছেন। পশ্চিম ইরানের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইসরায়েল এর আগেও এই গোষ্ঠীগুলোর সদস্যদের ইরানে অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে। যেসব কুর্দি গোষ্ঠীর সাথে আমাদের যোগাযোগ রয়েছে, আমরা তাদের সতর্ক করে দিয়েছি। ইসরায়েলের উচিত এই অঞ্চলের সংখ্যালঘু গোষ্ঠীগুলোর কাছে অলীক স্বপ্ন বিক্রি বন্ধ করা। ইরান কেবল ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতেই হামলা চালায়নি, বরং তারা ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর সাথে সংশ্লিষ্ট ক্যাম্পগুলোতেও আঘাত এনেছে। খবর পাওয়া গেছে ইরবিলের কাছে অত্যন্ত 5টি ক্যাম্পে এই হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েল পশ্চিম ইরানে যে প্রক্সি গ্রাউন্ড বা ভাড়াটে স্থলশক্তিকে সক্রিয় করতে চাইছে, তা শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে তা এখনো অনিশ্চিত।
যা হোক, এই ধরনের যে কোনো উত্তেজনা নতুন আঞ্চলিক সংকটের জন্ম দিবে। বিশেষ করে তুরস্ক এবং প্রতিবেশী অন্য দেশগুলোর উপর এর প্রভাব হবে সুদূর প্রসারী। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে এই যুদ্ধের গতিপথ তাৎক্ষণিক কোনো সামরিক সাফল্য দিয়ে নির্ধারিত হবে না, বরং তা নির্ধারিত হবে কার উপর কতটা ক্ষয়ক্ষতির বোঝা জমছে তার ভারসাম্যের উপর। যুক্তরাষ্ট্র এই সংঘাতকে একটি দীর্ঘমেয়াদী এবং প্রাণঘাতী লড়াই হিসেবে দেখছে। এর বিপরীতে ইরান সুপরিকল্পিতভাবে সময় ক্ষেপণ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী চাপ প্রয়োগের মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে। উপসাগরীয় দেশগুলোর সামরিক ঘাঁটিতে হামলা, কূটনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত, হরমুজ প্রণালী কেন্দ্রিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটানো সবই একটি বৃহত্তর কৌশলের অংশ। ইরানের লক্ষ্য হলো এই আঞ্চলিক সামরিক সংঘাতকে এমন একটি সংকটে রূপান্তর করা যা সরাসরি আন্তর্জাতিক মিত্রজোট, বিশ্ব অর্থনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিকে সজোরে আঘাত করবে। মূল প্রশ্নটি এখন আর কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এই সংঘাতের ফলে ওয়াশিংটনের যে সামরিক সক্ষমতা প্রকাশ পেয়েছে এবং যেসব দুর্বলতা উন্মোচিত হয়েছে তা চীনের বিরুদ্ধে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত সময়সূচিকে কতটা প্রভাবিত করবে। এর চেয়েও বড় প্রশ্ন হলো, চীন যদি আরও বড় পরিসরে একই ধরনের কস্ট ডিস্ট্রিবিউশন বা যুদ্ধব্যয় চাপিয়ে দেওয়ার কৌশল গ্রহণ করে, তবে যুক্তরাষ্ট্র তার মোকাবেলা করবে কিভাবে? এই অর্থে ইরান সংকট কেবল একটি আঞ্চলিক পরীক্ষাই নয়, বরং তা যুক্তরাষ্ট্রের সক্ষমতার সীমারও একটি পরীক্ষা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।